সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি পারমিতা হিম। আমাদের আজকের আলোচনার বিষয় ডাকসু এক নির্বাচনে অনেক জট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধান সম্পাদক ২১শে টেলিভিশন, আছেন ইকরাম হোসাইন, রিপোর্টার সময় টেলিভিশন, এবং আছেন খান মোহাম্মদ রুমেল, সিনিয়র রিপোর্টার সময় টেলিভিশন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, আর এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য আমাদের পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। সমুদ্র জয়ের ৭ বছরেও তেল গ্যাস উত্তোলনে নেই অগ্রগতি। জ্বালানি অনুসন্ধানে জোর দিলে কমতো LNG নির্ভরতা, নিয়ন্ত্রণে থাকতো গ্যাসের দাম। শিক্ষার প্রসারে বিত্তবানদের অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। ৪ জনকে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান। টাঙ্গাইলে ৩১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ১০ বছর করার বিরুদ্ধে বেগম জিয়ার আপিল। প্রায় ৩০০ পৃষ্ঠার আবেদনে দেওয়া হয়েছে অর্ধ শতাধিক যুক্তি। ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে চলছে শিক্ষার্থীদের অনশন। নতুন ভিপির একাত্মতা, সবাইকে সহনশীল আচরণের পরামর্শ উপাচার্যের। এবং তুরাগ দখলমুক্ত করতে সাভারের আমিনবাজারে বিভিন্ন হাউজিং এর অবৈধ স্থাপনা উচ্ছেদ। কয়েক কোটি টাকার অবৈধ কয়লা ২৫ লাখে বিক্রি। দর্শক, আলোচনার বিষয় যেটি ঠিক করেছি, ডাকসু এক নির্বাচনে অনেক জট। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের প্রতিবেদক রয়েছেন ইকরাম হোসাইন, যিনি প্রথম থেকেই ডাকসু নির্বাচনের যারা প্রার্থী আছেন তাদের সঙ্গে কথা বলছেন। নির্বাচনের আগে থেকেই নানান ধরনের প্রতিবেদন তিনি করেছেন, ফলো আপ করেছেন, নির্বাচন তিনি লাইভ কভার করেছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, তিনি সঞ্চালনাও করে থাকেন, বিভিন্ন আলোচকদের সঙ্গে কথা বলেছেন এই নির্বাচন নিয়ে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে তিনি আজকেও দেখে এসেছেন। তাদের কাছ থেকে আমি শুনবো। আমি মঞ্জুরুল আহসান বুলবুল, আমাদের সিনিয়র সাংবাদিক, তার কাছ থেকেই আমি প্রথমে জানতে চাই যে এই নির্বাচনে তো এখন পর্যন্ত সবচেয়ে বড় জটিলতা মনে হচ্ছে ভিপি পদে যিনি আছেন নুরুল হক নূর, তিনি কি ভিপি পদ নিচ্ছেন কি নিচ্ছেন না বোঝা যাচ্ছে না। তিনি আজকে বলেছেন, বুলবুল ভাই আপনি নিশ্চয়ই জানেন, যে ৫ জন শিক্ষার্থীও যদি বলে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি বা এই নির্বাচন আবারও হোক, তিনি তাদের পক্ষে থাকবেন। এখন আমার কাছে মনে হয়েছে যদি এমন হয় যে ৫ জন শিক্ষার্থী, আবার অন্তত ৫ জন শিক্ষার্থী যদি বলে যে না এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাকে আমরা ভিপি পদে ভোট দিয়েছি, তাকে আমরা ভিপি দেখতে চাই, এই সংকট আসলে কিভাবে কাটবে আপনি কি মনে করেন? আমার মনে হয় সংকট কেটে যাবে, কারণ এরকম একটা বড় নির্বাচন, এই নির্বাচনে যে আমরা ওই যে ক্লাসের অর্ধেকটা ভর্তি না অর্ধেকটা শূন্য, এটা রেখে তো আমরা আলোচনা করি। আমি অর্ধেকটা পূর্ণ সেদিক থেকে আলোচনা করি। আমার তরুণ ২ সহকর্মী তারা নির্বাচন কভার করেছেন। আমি গত ৩ টার্ম ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে আমরা বারবারই বক্তৃতায় বলেছি, লিখিত ডকুমেন্টের মধ্যে আছে, আমরা বলেছি ডাকসু ছাড়া এই সিনেটটা পূর্ণাঙ্গ নয়। আমরা বারবারই ডাকসু নির্বাচন দাবি করেছি, ছাত্ররা তো দাবি করেছে, ছাত্র সংগঠন তো করেছে, আমরা সিনেটে করেছি। কাজেই আমি মনে করি অনেকগুলি ইতিবাচক দিক এই নির্বাচন। একটা ২৮ বছর ১০ মাস পরে নির্বাচন হলো, সকল দলের অংশগ্রহণের নির্বাচন হলো, এবং জটিলতা, যদিও শিরোনামের মধ্যে জটিলতা বলা হচ্ছে, ১৮টা হলের মধ্যে ১৬টি হল নিয়ে কিন্তু কোনো জটিলতা নাই, ২টি মাত্র হল নিয়ে জটিলতা, ছাত্রী হল ২টি, একটি হচ্ছে কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হল। আর ছাত্রদের হলগুলি নিয়ে কোনো বিতর্ক এখন পর্যন্ত ওঠে নাই, এবং পরবর্তীকালে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে যে, এবং নূর ভিপি নির্বাচিত হওয়া নিয়ে কথা উঠেছে, এবং নূর বলছেন যে তিনি পাশ করেছেন এবং তার প্যানেল থেকে যে সমাজ কল্যাণ সম্পাদক পাশ করেছে, এই ২ জন ছাড়া বাকি পদে নির্বাচন চায়। আবার অন্যদিক থেকে ছাত্রলীগ সুষ্ঠু হয়নি সেটিও বলেছেন, আবার ছাত্রলীগ বলেছে যে শুধু ভিপি পদে নির্বাচন চায়। আচ্ছা, আমি ধরে নিলাম সরকারের খাতিরে যে শুধু ভিপি পদে নির্বাচিত হলো, নির্বাচিত হওয়ার পরে শোভন জিতলো, তাহলে পরিস্থিতিটি কেমন হবে? মানুষ কি বলবে? মানুষ কি মনে করবে যে শুধুমাত্র নূরকে ফেল করানোর জন্য আমরা আরেকটা নির্বাচন করেছিলাম এবং সেই জয়টিকে শোভনের জন্য খুব ভালো হতো? এরকম না। আবার উল্টা দিক থেকে নূর এবং নূর যে কথা বলছে যে তার প্যানেলের ২ জন ছাড়া সবাই জিততো, এটি বোধহয় নির্বাচনের সময় বলতে হয় আমাদের, সেই জন্য বলা। আমি মনে করি যে অনেকগুলি জটিলতা আমরা কাটিয়ে ফেলেছি, অনেকগুলি প্রশ্ন সামনে আছে,
কিন্তু ডাকসু নির্বাচনটা হয়েছে। এখন যেটা বড় জটিলতা, সবগুলি প্যানেল বলছে আবার নির্বাচন দিতে হবে। নূর বলছে যে আমি 5 জন বললে, আপনি যেরকম বললেন যে 5 জন বললে যাব না যাব। আমার ধারণা এই জায়গাটাতে খুব বেশি জটিলতা নেই, কারণ যারা পুনর্নির্বাচন দাবি করছেন তারাও জানেন যে পুনর্নির্বাচন হওয়াটা অসম্ভব। অসম্ভব কী কারণের জন্য বলি, যে এটি নির্বাচনের ঐতিহ্য না, যে একটি জাতীয় নির্বাচনে যদি একটি আসনের একটি কনস্টিটিউয়েন্সির 300 আসনের মধ্যে 10টি আসনে গোলযোগ হয়, তাহলে কি নির্বাচন পুরোটা বাতিল হয়? পুরোটা বাতিল হয় না। তো কাজে এখানেও সেটা সম্ভব না, কারণ 70% আমি যদি বলি 70% 18টি হলের মধ্যে 16টি হল সম্পর্কে কোনো প্রশ্ন নাই, অনেকগুলিতে স্বতন্ত্র জিতেছে সেগুলি নিয়ে কোনো প্রশ্ন নাই, 2টি হল নিয়ে প্রশ্ন আছে, সেটি সেটেল করা যাবে। কাজে সেদিক থেকে আমি পুনর্নির্বাচনের জায়গা দেখি না। আমার ধারণা শোভন খুব শোভনীয় আচরণ করেছেন এবং খুবই মানে উদার আচরণ করেছেন, তার মধ্য দিয়ে নূরকে আসলে একটু জটিলতায় ফেলে দিয়েছেন। যদি শোভন তার দায়িত্বে অনড় থাকতেন যে আমরা পুনর্নির্বাচন যাই, তাহলে বরং এক ধরনের মুখোমুখি, এখন তো নূরের কোনো মুখোমুখি সম্পর্ক নাই, সমস্যা নাই। কিন্তু ছাত্রলীগ ছাড়া বাকিরা তো সবাই পুনর্নির্বাচন চেয়েছে। বাকিটা নির্বাচন চাচ্ছে, এইটাই তাদের দলীয় কর্মসূচি। আমি তাদের এই আবেগ অনুভূতিকে আমি অশ্রদ্ধা জানাচ্ছি না, কিন্তু যৌক্তিকভাবে যদি আমরা ম্যাপিং করি নির্বাচনটাকে, তাহলে পুরো ডাকসুর আবার পুনর্নির্বাচন হওয়ার সুযোগ খুব কম যৌক্তিকভাবে। আপনি কি মনে করেন না যে ভিপি হলো আমাদের কোটা সংস্কার আন্দোলনের একজন, এবং বাকি যে পদগুলো আছে সেগুলো সব বেশিরভাগই প্রাধান্য হচ্ছে ছাত্রলীগের? এটাতে কোনো সমস্যা আছে বা সামনে ডাকসু চালাতে কোনো সমস্যা হবে? আমরা যখন প্লুরালিস্টিক বহুমাত্রিক সমাজের কথা বলি, আমরা যখন আমি আসবে এই প্রশ্নে, আমি একটু ইকরামের অভিজ্ঞতা শুনি। ইকরাম হোসাইন বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ছিলেন এক সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আপনি তো খুব কাছ থেকে ছাত্রদেরকে দেখেছেন, শিক্ষার্থীদেরকে আপনি দেখেছেন, সেই সঙ্গে প্রার্থীদেরকে দেখেছেন এখন যারা নির্বাচিত হয়েছেন। আপনার কাছে কি মনে হয়েছে যে এই জট সহসাই খুলছে, যেটা বুলবুল ভাই বললেন? আচ্ছা, শুরুতে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে নুরু প্রথম দিকে বলেছিল যে ভিপি পদ এবং সমাজসেবা পদ দুটি নির্বাচন সে ছাড়া বাকিগুলো নির্বাচন চায়, কিন্তু পরবর্তীতে সে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করেছে। সে কিন্তু বলেছে যে সে তার পদ এবং সমাজসেবা পদ সহ সবগুলো পদে নির্বাচন হোক, অর্থাৎ এই বিষয়টি সে মানে অনেকটা ক্লিয়ার করেছে। আর আপনি যেটা বলেছেন যে এই জটিলতা, আমার কাছে মনে হচ্ছে যে এটা কেটে যাবে। এই জন্য মনে হচ্ছে এটা কেটে যাবে, কারণ নূরের যে মনোভাব আমি প্রতিবেদক হিসাবে যেটা দেখেছি, এবং সমাজসেবা তাদের যে আক্তার হোসাইন, তার মনোভাব দেখে যেটা মনে হচ্ছে যে তারা আসলে দায়িত্ব গ্রহণ করবেন। হয়তোবা এই আন্দোলনকে, যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন যে একটা ফ্লো, সেটার সঙ্গে তারা থাকার চেষ্টা করছেন, এবং তার যে জনপ্রিয়তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এবং সেই জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে নির্বাচনে, সেটি তিনি ধরে রাখার চেষ্টা করছেন। এখন তিনি যদি সাথে সাথে বলে দেন যে আমি দায়িত্ব গ্রহণ করব, তাহলে হয়তো যারা তার পক্ষে আছে বা এখন যারা আন্দোলন করছে, অনশন করছে, তারা হয়তো কিছুটা কষ্ট পাবে। সেজন্য হয়তো তিনি তাদের সঙ্গেও থাকার চেষ্টা করছেন, এবং শেষ পর্যন্ত তিনি যে দায়িত্ব নেবেন। একটু জিজ্ঞাসা করি, এই যে কষ্ট পাবে শিক্ষার্থীর সংখ্যা কেমন, আর খুশি হবে, মানে তাকে যদি তারা নির্বাচনী করে থাকে ভিপি পদে, তাহলে তো তাদের খুশি হওয়ারই কথা। এদের সংখ্যা কেমন আপনার কি মনে হয়? এটা দুইটা, আপনি তো কাছ থেকে দেখেছেন। এটা দুইটা সংখ্যা আছে। একটা হচ্ছে নুরুকে আমরা কখনো কিন্তু বেশি লোকজন সাথে নিয়ে ঘুরতে দেখিনি। নুরুর সঙ্গে সবসময় 6 থেকে 7 জন বা 10 জন শিক্ষার্থী ছিল, কিন্তু নুরু কিন্তু অনেক ভোট পেয়েছে, 11,062 ভোট পেয়েছে। তার মানে হচ্ছে এক ধরনের নীরব ভোট তিনি পেয়েছেন। কিন্তু যারা আন্দোলন করছে এই সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, হয়তো 500, 600 বা 1000 হতে পারে সর্বোচ্চ। অর্থাৎ যারা অন্য যে 10,000 ভোটার যারা আছে, তারা নিশ্চয়ই চান যে নুরু, যেহেতু তাদের ভোটে নির্বাচিত হয়েছে, সেহেতু নুরু দায়িত্ব গ্রহণ করবে। আপনি যেহেতু নির্বাচনের সময় আপনি লাইভ কভারেজ করেছেন, আপনি নিশ্চয়ই তখন দেখেছেন যে প্রথম জাস্ট 1 ঘন্টা আগে, মানে প্রথম দিকে কিন্তু সবাই অংশ নিচ্ছিল, আপনি বিভিন্ন কেন্দ্রে ছিলেন, আপনি তো সেই পরিস্থিতি দেখেছেন। তো শিক্ষার্থীদের মধ্যে নিশ্চয়ই যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ছিল। তো এই নির্বাচনের ফলাফলের পরে সেই উৎসাহ উদ্দীপনার রেশ কি আছে, নাকি সেই রেশ চলে গেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? প্রথমে আমি নির্বাচনটা একটু যদি বিশ্লেষণ করি, তাহলে আমি যদি দেখি যে উনি যেটা বললেন বুলবুল ভাই, দুটি হলের মেয়েদের, রোকেয়া হল এবং সুফিয়া কামাল হলও আমি যোগ করব, এবং হচ্ছে কুয়েত মৈত্রী হল, এই 3টি হলে কিছু ঘটনা ঘটেছে, যেটা মানে সুস্পষ্টভাবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে এটা আমরা দায় এড়াতে পারি না। বিশ্ববিদ্যালয়ে যে প্রো উপাচার্য অধ্যাপক সামাদ,
তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়ে এড়াতে পারে না, সেজন্য কুয়েত মৈত্রী হলের যে প্রভোস্ট তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে সাথে সাথে। কিন্তু আমি যদি ছেলেদের হলগুলোর কথা বলি বা বেশিরভাগ হলগুলোর কথা বলি, তাহলে কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে শিক্ষকদের যে ভোটের যে প্রক্রিয়া সেটি আমি সুষ্ঠু দেখেছি। কিন্তু বাইরে দেখা গেছে কিছু কৃত্রিম সংকট, হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারে, যেমন একটা দীর্ঘ লাইনগুলো শেষ হচ্ছিল না, একজন ভোটারের দীর্ঘ সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। আমার বিশ্লেষণ যদি আপনি জানতে চান, আমি বলবো যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে পুরোপুরি সুষ্ঠু হয়নি। আমি খান মোহাম্মদ রুমেলের কাছে যাই, আপনার কাছে আবারও আসবো। রুমেল ভাই, এই যে জটিলতা, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি আপনার কাছে জানতে চাই একটি জিনিস, যে ডাকসু নির্বাচন নিয়ে যে প্রত্যাশা ছিল সব মহলের, সেটি আসলে কতটা পূরণ হয়েছে আপনার কাছে মনে হচ্ছে এই রেজাল্টের পরে? প্রত্যাশা কতটা পূরণ হয়েছে সেটা আসলে তো যার যার প্রত্যাশার জায়গা থেকে বলতে পারবেন। এখন আপনি যদি প্রত্যাশার কথা বলেন, যেমন নূর ভিপি নির্বাচিত হয়েছেন, তারপরে নূরের যে কথাবার্তা আমরা শুনছি এখন, তাহলে এই দিক থেকে বলতে গেলে বোঝা যায় নূরের প্রত্যাশা পূরণ হয়নি একদিকে, যদি আমরা এইভাবে বলি। আচ্ছা, আর সার্বিকভাবে যদি বলি, আমি ইকরামের সঙ্গে একটু যোগ করি, সেটা হচ্ছে মৈত্রী হলের ঘটনা আর রোকেয়া হলের ঘটনা। দুটি ঘটনা কিন্তু ভিন্ন এই অর্থে আমি বলছি, কুয়েত মৈত্রী হলে যারা শিক্ষার্থীরা, তারা হল সংসদ নির্বাচনের, ডাকসু নির্বাচনের না, হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার তারা ক্রস চিহ্নিত অবস্থায় তারা উদ্ধার করেছে। ইকরাম যেরকম বলছিল যে উপাচার্য অধ্যাপক সামাদ, তিনি বলেছেন আমরা দায় এড়াতে পারি না। প্রক্টর বলেছেন যে অভিযোগের সত্যতা পেয়েছি। এটি হচ্ছে সকাল 8টা 33 মিনিটে এটির ঘটনা ঘটে। আমি নিজে সেখানে 9:15টার সময় পৌঁছেছি। এরপর থেকে বেলা 2:30টা পর্যন্ত আমি কুয়েত মৈত্রী হলে ছিলাম, 11ই মার্চ। তো এই ঘটনার পরপরই যখন আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে যে 5-10 মিনিটের মধ্যে আমরা হলের ভিতরে ঢুকেছি, আমরা অধ্যাপক সামাদের সঙ্গে কথা বলতে পেরেছি। উপাচার্য বলছেন যে আমরা দায় এড়াতে পারি না। সেখানে দাঁড়িয়েছিলেন প্রক্টর, তিনি বলেছেন যে অভিযোগের সত্যতা পেয়েছি। সকাল 9:30টার দিকে প্রক্টর অন ক্যামেরা আমাকে বলেছেন যে আমরা প্রভোস্টকে বরখাস্ত করেছি, নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। কাকে? অধ্যাপক মাহবুবা নাসরিন। 10টার দিকে অধ্যাপক মাহবুবা নাসরিন মৈত্রী হলে প্রবেশ করেছেন। মাহবুবা নাসরিনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তখন যে আমি মাত্র এসেছি, আমি একটু বুঝে নিয়ে তিনি হল অফিসে গিয়েছেন। এরপরে 10:30 নাগাদ বা 11:15 নাগাদ আমরা ঘোষণা পেয়েছি যে 11:10 থেকে ভোট গ্রহণ শুরু হবে, যে 3 ঘন্টা সময় নষ্ট হয়েছে, সে 3 ঘন্টা বাড়িয়ে দেওয়া হবে, 5:10 পর্যন্ত ভোট গ্রহণ হবে। তার মানে হচ্ছে মৈত্রী হলের ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। আর রোকেয়া হলের ঘটনা, যেটি রোকেয়া হলে কিন্তু ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে, সেই ব্যালট পেপারগুলো কিন্তু সিল মারা অবস্থায় না। আচ্ছা, এইখানে হচ্ছে যেসব শিক্ষার্থীরা, সেই ব্যালট পেপারগুলো আলাদা একটি কক্ষে ছিল, আমি আলাদা একটি কক্ষে ছিল, আমি সেই কথাতে আসছি। সেখানে ছিল না, এবং না, যেখানে থাকার কথা ছিল সেখানে ছিল না, এই কথাটা মনে হয় ঠিক না। আমি আসছি এই কথাটাতে। রোকেয়া হলের ব্যালট পেপার যে ছাত্রীরা উদ্ধার করলো, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে কি, যেই ভোট গ্রহণ কক্ষ যেটি, সেই কক্ষের পাশে একটি কক্ষে একটি রুমের ভিতরে 3টি তালা মারা ছিল সেই দরজায়, তার ভিতরে ব্যালট পেপার শিক্ষার্থীরা বলছে যে আমরা ব্যালট পেপার উদ্ধার করেছি। কোথা থেকে উদ্ধার করেছেন? আপনারা বলেছে যে যেখানে ভোট গ্রহণ করা হচ্ছে তার পাশে একটি রুম, সেই রুমের দরজায় তালা দেওয়া ছিল। হ্যাঁ, তালা দেওয়া ছিল, 3টি তালা দেওয়া ছিল। তারপরে ব্যালট পেপার কিভাবে ছিল? বলছে ট্রাঙ্কের ভিতরে ছিল। ট্রাঙ্কে কি ছিল? ট্রাঙ্কে তালা দেওয়া ছিল। তারপরে আপনারা কি করলেন? আমরা ট্রাঙ্ক ভেঙে ব্যালট পেপার উদ্ধার করেছি। সিল দেওয়া ছিল না? ছিল না। কি করেছেন আপনারা ব্যালট পেপারগুলো? যে আমরা ফেলে দিয়েছি, শিক্ষার্থীদের বক্তব্য। আচ্ছা, রোকেয়া হলের প্রভোস্ট নির্বাচনের দিন তিনি বলছেন যে আমার যেখানে ভোট গ্রহণ হচ্ছে, ভোট কক্ষ, তার পাশে এটি হচ্ছে হল সংসদের রুম। হল সংসদ তো দীর্ঘদিন ধরে অকার্যকর। এই রুমটাতে প্রভোস্ট বলছেন যে এই রুমটাকে আমি আমার নির্বাচনের যেসব সরঞ্জাম এই হলে যা যা এসেছে সেগুলো সংরক্ষণ এই রুমে আমি করছিলাম। আজকে রোকেয়া হলের প্রভোস্ট একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি কিন্তু সেই সরঞ্জাম সহ সংবাদ সম্মেলনে এসেছেন। তিনি 6টি ট্রাঙ্ক গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন, এবং তিনি রোকেয়া হলের প্রভোস্ট হিসেবে তিনি যেসব সরঞ্জামাদি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে স্বাক্ষরিত একটি কাগজের মধ্যে, সেই কাগজটা তিনি গণমাধ্যমের কাছে বিলি করেছেন। সেখানে স্বাক্ষর ছিল আপনার ডক্টর দিলারা জাহিদের, যিনি হচ্ছেন রোকেয়া হলের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। তো সেইখানে তারা কি কি সরঞ্জাম গ্রহণ করেছেন এবং ব্যালট পেপার সহ আমার যতদূর মনে পড়ে 4019টি বা 4021টি ভোট হচ্ছে রোকেয়া হলে। এতগুলো ব্যালটই এখানে এসেছে। এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সরবরাহ করা কাগজ, এবং তারা রিসিভ করেছে সে সিগনেচার সহ। তার মানে রোকেয়া হলের ঘটনাটা কিন্তু আর মৈত্রী হলের ঘটনাটা কিন্তু এক না। তো এই জায়গাটাতে আমি একটু দুটিকে পার্থক্য করতে চাই। তাহলে এই জায়গাটাতে আপনি যদি বলেন যে কার প্রত্যাশা পূরণ হয়েছে, কার প্রত্যাশা পূরণ হয়নি, সেটি তো আসলে যার যার নিজের ব্যাপার। কিন্তু আপনি কি এখানে কোনো অসামঞ্জস্য আছে বলে মনে করেন, যে ভিপি হয় একটা পক্ষের লোক এবং বাকি মানে মেজরিটি পায় অন্য একটি রাজনৈতিক দলের লোকরা? আপনার কাছে এখানে কোনো অসামঞ্জস্য মনে হয় না, নাকি এটা ঠিক আছে? শিক্ষার্থীরা ব্যক্তি দেখে ভোট দিয়েছে, প্রতীক দেখে ভোট দেয়নি। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এই
এই নির্বাচনে ব্যক্তি দেখে ভোট দিয়েছেন সকল প্রার্থীর জন্য আমি বলতে চাই। আচ্ছা। এবং এই নির্বাচনটি হচ্ছে আপনার মূল যে ছাত্র সংগঠনগুলো তাদেরকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি পদগুলোতে যদি ছাত্রলীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছে তারপরে আমি চ্যালেঞ্জের মুখে বলছি। কেন বলছি? আপনি দেখেন নুরুল হক নূর তিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি ভোট পেয়েছেন কত? 11,062 ভোট। তার সঙ্গে শোভন যিনি ছাত্রলীগের প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছেন 9,129 ভোট। আচ্ছা, এইখানে ভিপি পদে আপনি প্রার্থিতা কারা করেছেন? ভিপি পদে প্রার্থিতা করেছেন মোট 21 জনের মতো ভিপি পদে প্রার্থিতা করেছেন। তার মধ্যে সবাই মোটামুটি ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। সেমন্তী অরুণী খান যিনি হচ্ছে আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে লড়েছেন, তিনি ভোট পেয়েছেন 2,200 প্লাস। 2,200 প্লাস। কিন্তু সেমন্তী অরুণী খান আবার আপনি যেখানে এইখানে যিনি সমাজসেবা সমাজসেবা সম্পাদক পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু এর আগে আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একা একটি অনশন করেছিলেন রাজু ভাস্কর্যের সামনে। তার মানে তিনি ছাত্রদের সম্পৃক্ত আন্দোলনের সঙ্গে তিনি ছিলেন যে আখতারুজ্জামান যিনি সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। যেটি বলছিলাম, তাহলে নূরকে চ্যালেঞ্জ জানানোর জন্য এখানে সেমন্তী তিনি ছিলেন প্রার্থী, কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এই নির্বাচনে। কিন্তু আমরা দেখি যে বাম সংগঠনগুলো যারা ক্যাম্পাসে বিভিন্ন দাবিতে আন্দোলন করে তিনি কিন্তু তাদের সঙ্গে থাকেন। মোটামুটি তিনি বাম ঘেঁষা হিসেবে পরিচিত। তার মানে একেবারে পিওর স্বতন্ত্র এখানে ভিপি পদে কেউ ছিল না, সকলেই কোনো না কোনো ছাত্র সংগঠনের। জিএস পদের কথা যদি আপনি আসেন, সাথে থাকলে তো নূরও তাদের সঙ্গে আমরা দেখেছি তো নূর যেরকম কোটা সংস্কার তাদের সঙ্গে না, নূরের সঙ্গে আপনার সেমন্তীর পার্থক্য আছে। লিটন নন্দী, অরুণী সেমন্তী সবাই একসঙ্গে, হ্যাঁ সবাই একসঙ্গে থাকে, কিন্তু নূররা কখনো তাদের সঙ্গে একসঙ্গে, নূররা কখনো একসঙ্গে, নূরের প্ল্যাটফর্মই আলাদা। নূরের তো একটা প্ল্যাটফর্ম আছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এটা নূরের প্ল্যাটফর্ম। এই জায়গাটাতে তো পার্থক্য আছে। আপনি জিএস পদের কথা যদি বলেন, মানে কেউ কেউ বলছেন যে নূর যদি ভিপি নির্বাচিত হন তাহলে নূরের যারা এই কোটা সংস্কার আন্দোলন বা এই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ প্রার্থীরা তারা কেন পাননি, এই জায়গাটাতে আমি বলতে চাই আপনাকে। আপনি এখানে দেখবেন যে শোভন রাব্বানি যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন 10,484টি। এখানে মজা হচ্ছে আপনার রাশেদ খান যিনি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন তিনি পরিচিত মুখ, তিনি ভোট পেয়েছেন আপনার 6,063 ভোট। আর এখানে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ভিপি জিএস পদে আরেকজন, সেটি হচ্ছে আসিফ বর্ধমান। আসিফ ভোট পেয়েছেন 4,628 ভোট। তাহলে আপনি দুটা ভোটকে এখানে যোগ করেন, তার মানে হচ্ছে ভিপি পদে কিন্তু এরকম শক্ত কোনো স্বতন্ত্র প্রার্থী ছিল না, যেটা জিএস পদে ছিল শক্ত স্বতন্ত্র প্রার্থী ক্যাম্পাসে পরিচিত মুখ আসিফ। তাহলে আসিফ হচ্ছে এখানে রাশেদকে চ্যালেঞ্জ করেছেন। এই দুটি ভোট যদি ভাগ না হতো এখানে তাহলে কি দাঁড়াতো? দুজনের ভোট 6,063 ভোট আর 4,628 ভোট, দুটিকে যোগ করেন আপনি। আর রাব্বানি যে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন 10,484 ভোট, যোগ করেন, এখানে ভোটটা তো ভাগ হয়েছে। তাহলে ওই হিসাবটা আপনি মিলাতে পারবেন না যে যারা নূরকে ভোট দিল তারা কেন রাশেদকে দিল না। নির্বাচিত হলো কিভাবে? এবং শামসুন নাহার হলে তো সবগুলো প্যানেলে সবগুলো পদেই স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে। হলে বলতে নারীদের হল, বামই তারা হয়, মেয়েদের হল। হ্যাঁ, শামসুন নাহার হলে সবগুলো পদে স্বতন্ত্র প্রার্থী, এবং সবগুলো পদে না, শামসুন নাহার হলের 8টি পদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছে। তাহলে 8 জনেরই প্যানেল দিয়েছে, তারা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেননি। আচ্ছা, এরা কিন্তু স্বতন্ত্র পদে নির্বাচন করেছেন, কিন্তু শামসুন নাহার হলে, রোকেয়া হলে কিংবা আপনার অন্যান্য জায়গায় যারা স্বতন্ত্র বলে আমরা বলছি তারা কিন্তু সবাই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, একজন দর্শক আছেন, টেলিফোনে অপেক্ষা করছেন, আমি একটু তার ফোনটা নেব। দর্শক, আপনার নাম জানিয়ে আপনার প্রশ্নটি করুন। ঠিক আছে। জি, আমি আব্দুল কুদ্দুস তালুকদার বলছি, নিমগাছি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে। জি, আমি ওই একজন সাংবাদিক, আমি আমার বড় ভাই মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে প্রশ্ন রাখছি, এই যে যারা অনশন করতেছে পুনর্নির্বাচনের দাবিতে, এদের সাথে নূর যদি একটা বা অন্যান্যরা আন্দোলন করে, যেমন ওই যে কোটা আন্দোলন করছে, এর আগে স্টুডেন্টরা করছে ওই যে এর নিরাপদ সড়ক নিয়ে, এরকম আন্দোলন যদি ক্রমান্বয়ে দানাবাদে জট পাকায় বেশি, সরকার তাহলে হার্ড লাইনে যাবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হার্ড লাইনে যাবে কিনা, আপনি কি মনে করেন বুলবুল ভাই? মঞ্জুরুল হাসান বুলবুল যদিও বলেছিলেন, তারপর আমার মনে হয় যদি সংক্ষেপে ওনাকে একটু উত্তর দিয়ে দেন। না, আমার মনে হয় হার্ড লাইনে যাবে না, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন এবং সরকারও হার্ড লাইনে যাওয়ার কোনো কারণ নাই। এই যে আমার দুই তরুণ বন্ধু যারা বিশ্ববিদ্যালয়ে কভার করেন তাদের বিশ্লেষণগুলি শুনলেই বোঝা যাবে যে নির্বাচনের প্রক্রিয়াটা কি। আমি শুরু থেকে আমার মনে হয় যে এই টেলিভিশনে বলেছি যে কোটা আন্দোলনে যখন হয়েছিল আমি বলেছিলাম যে কোটা আন্দোলনের দুইটি বৈশিষ্ট্য আছে। একটি বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা মনে করে যে আমরা খুব কষ্ট করে পড়াশোনা করি কিন্তু শুধুমাত্র কোটার জন্য আমরা চাকরি পাই না, কাজে যার ফলে সাধারণ ছাত্রদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা ছিল। আরেকটি ছিল যে আমাদের বড় রাজনৈতিক সংগঠনগুলি, কি বাম, কি ছাত্রলীগ, কি ছাত্রদল,
তাদের একটা বিচ্ছিন্নতা, তারা সাধারণ ছাত্রদের এই পালসটি বুঝতে পারে নাই। তারা অন্য বড় বড় আন্দোলন করেছে, তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, তারা গণতন্ত্রের আন্দোলন করেছে, নির্বাচনের আন্দোলন করেছে, কিন্তু ক্যাম্পাস কেন্দ্রিক যে আন্দোলনগুলি সেই আন্দোলনগুলি তারা করে নাই, যার ফলে সাধারণ ছাত্ররা ওই আন্দোলনের দিকে ঝুঁকেছে যে এটা তো আমাদের কথা বলে। এই নির্বাচনেও কিন্তু ভোটের প্যাটার্ন দেখে আমার যা মনে হয় তারা ওই প্রার্থীগুলির প্রতি সমর্থন জানিয়েছে যারা তাদের ইস্যুগুলির কথা বলেছে। আপনি নির্বাচনী ইশতেহারগুলি যদি দেখেন তাহলে কিন্তু মূল ধারার সংগঠনগুলি কিন্তু ক্যাম্পাসে ফিরে এসছে। তারা গবেষণার কথা বলছে, তারা আবাসন সমস্যার কথা বলছে, গণরুমের কথা বলছে, ক্যান্টিনের কথা বলছে, খাবার কথা বলছে। কিন্তু বললে তো হবে না, তারা তো কখনো শিক্ষার্থীদের জন্য মার খায়নি, যেটা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা খেয়েছে। না, কাজেই তারা এটা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছে যদি ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন করতে হয়, ডাকসু করতে হয়, তাহলে তাদেরকে এই ইস্যুতে যেতে হবে। তারা জাতীয় রাজনীতি করবে নিশ্চয়ই, ডাকসুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বা শিক্ষকরা রাজনীতি করবেন না এটা আমি বলছি না। কাজে আমার যেটি মনে হয় যে এইবারের ডাকসু নির্বাচনের মধ্যে আরও দুইটা বৈশিষ্ট্য দেখি। একটা হচ্ছে 28 বছর 10 মাস পরে নির্বাচন হচ্ছে। এখন যিনি উপাচার্য সহ যে শিক্ষকরা নির্বাচন পরিচালনা করলেন, আমার মনে হয় যে সর্বশেষ ডাকসু নির্বাচনের সময় এরা ছিলেন তরুণ শিক্ষক। এদের কজন নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন আমি জানি না, খুব অল্প সংখ্যক হয়তো ছিলেন, যার ফলে তাদের জন্য এত বড় আয়োজনটা একটা কঠিন ব্যাপার ছিল। আরেকটি হচ্ছে যে এই 28 বছর পরে যখন নির্বাচনটি হলো, এটি আগের প্রযুক্তির দিক থেকে, মিডিয়ার দিক থেকে একটা ভিন্ন সময়ে কিন্তু নির্বাচনটা হলো, যার ফলে ছাত্রদেরও যারা নির্বাচনে অংশ নিলেন তারাও কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচনে অংশ নিলেন। আমার যেটা ব্যক্তিগত ধারণা, যদি এই ধারাবাহিকতাটা চালু থাকে তাহলে দেখবেন যে আমাদের ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন আসবে। ছাত্ররা যারা ডাকসু করতে চায় তাদের ক্যাম্পাস কেন্দ্রিক হবে, সাধারণ ছাত্রদের ইস্যু কেন্দ্রিক হবে। বলবে মানে পরিবর্তনের আভাস আমরা আমার মনে হয় ইতোমধ্যেই দেখতে পাচ্ছি, কিন্তু যে কথাটা খান মোহাম্মদ রুমেল বললেন সেখান থেকেই যদি আমি একটু বলি যে এর ফলে এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ কিনা। এই যে স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপকভাবে জয়ী হয়েছে, ভিপি হয়েছে একেবারেই ছাত্রলীগের বাইরে থেকে, আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের প্রবণতা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে। তো এটা কি রাজনৈতিক দলগুলোর জন্য একটা মেসেজও কিনা যে তাদের রাজনৈতিক দলগুলির জন্য তো এই যে ধরনের উপজেলা নির্বাচন হচ্ছে, নৌকা মার্কা দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা নৌকা মার্কা রাখতে পারল না। তারা বললেন যে নৌকা মার্কা আমরা দিলাম, কিন্তু যদি বিদ্রোহী হয় দলের কেউ যদি অন্য মার্কা নিয়ে করে আমাদের কোনো আপত্তি নাই। বিএনপি একমাত্র বহিষ্কার করছে। তারাও বুঝতে পারছে যে একেবারে রেজিমেন্টেড ওয়েতে আমরা যাকে দিলাম তাকেই পাশ করাতে হবে, এটি রাখা খুব মুশকিল। এবং একটি আমার মনে আছে আপনাদের অনুষ্ঠানে ডক্টর সাদাত হোসেন বলেছিলেন যে নির্বাচনটি কেমন হচ্ছে। নির্বাচনটি হচ্ছে যে গ্যালারিতে সাধারণ দর্শকরা বসে আছে, তারা প্রথম বলে যে না খেলাটা ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? বলে প্লেয়ারগুলি ভালো না, মানে প্রার্থীরা ভালো না, এই জন্য এই খেলাটা ভালো না। তারপরে কিছুদিন বললো যে না প্লেয়ার একটু ভালো হয়েছে কিন্তু আম্পায়ারটা ভালো না, তারপর এটাও খেলার মধ্যে প্রভাব পড়েছে। এখন এই যে নির্বাচনের ব্যালট টেলট নিয়ে যে প্রশ্নগুলি করলো ডাকসুতে বা জাতীয় নির্বাচনে, এখন বলে যে না টুর্নামেন্টই ভালো না, যে মানে খেলাটাই ভালো হচ্ছে না, টুর্নামেন্টই ভালো হচ্ছে না, অর্থাৎ আগের রাত্রে ভোট হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমি কুয়েত মুফতি হলের কথাটা যদি বলি, এটি একটা অনিয়ম, প্রভোস্টকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে দুইটি ভাষ্য এসছে। একটি ভাষ্য হলো যে হলের নির্বাচনের কিছু কাটা চিহ্ন দেওয়া ব্যালট পাওয়া গেছে, এটি বিপজ্জনক, এটি কেন ঘটবে, এটি কেন ঘটবে, কেন কাটা চিহ্ন দেওয়া ভোট পাওয়া যাবে। এক এবং একটি কারণেই তো এত অনাস্থা তৈরি হয়। দুই নম্বর হচ্ছে কেউ বলছেন যে এটি অরিজিনাল ব্যালট না, সেটা আরো বিপজ্জনক। যে এই ব্যালটগুলি তাহলে কে ছাপলো, কারা ছাপলো, কারা এখানে নিয়ে আসলো। কাজে এটি শুধুমাত্র প্রভোস্ট বদল না। আমরা যদি ডাকসুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে পরিচ্ছন্ন করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এটা বলতে হবে যে কেন এই ঘটনাটা ঘটলো। কারণ এটি আমরা অন্য জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমরা দেখতে চাই না, এটা আমাদের প্রিয় প্রতিষ্ঠান। আর ও যেটা বলেছে যে রোকেয়া হলটা কিন্তু ভিন্ন ঘটনা। আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি যারা এরা মেম্বার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি গত 26 বছর ধরে আমি নির্বাচন পরিচালনা করি। আনইউজড ব্যালটগুলি কিন্তু আমার পায়ের কাছে থাকে, একটা করে বই শেষ হয় আমি দিই। তো রোকেয়া হলে যেটি হয়েছিল এটা আনইউজড ব্যালট, কারণ 4100-র মতো ভোটার আছে, ব্যালট ততগুলি এসছে। কাজেই যে ব্যালটগুলি ট্রাঙ্ক থেকে বের করা হলো, এটা অনিয়মের জন্য রাখা হয়েছিল বলা যাবে না, কারণ এটা স্টোর থাকবে। কারণ যতগুলি ব্যালট, একটা করে ব্যালট বই শেষ হবে আর এখান থেকে আসবে। এটা কখন ধরা পড়বে যখন গণনার সময় যদি দেখা যায় 5000 ব্যালট এসে গেছে, তখন বলা হবে যে 1000 ব্যালট কোত্থেকে এলো। যদি 4000 ভোটের মধ্যে 3000 কাস্ট হয়, আর আমি তখন গুনে দেখবো যে আর বাকি 1000 ভোট আমার কাছে আছে কিনা। এটা যদি এই অঙ্কে আমরা যাইনি, আমরা গিয়ে দেখেছি ব্যালট
এবং ব্যালট দেখার সঙ্গে সে টাং ভেঙেছি, টাং ভেঙে আমরা ছড়িয়ে দিয়েছি ব্যালট। কিন্তু এই ব্যালট তো সংরক্ষিত ব্যালট, এটা তো নির্বাচন কমিশনার, হয়তো বললাম যে এদের রিপ্রেজেন্টেটিভ ইলেকশনে আমার 1100 ভোটার, আমি 1300 মানে ব্যালট করি, 200 ব্যালট আমার বেশি। কেন শিক্ষার্থীদের মধ্যে এই অসন্তোষ তৈরি হবে, কেন এই অবিশ্বাস তৈরি হবে, অনিশ্চয়তা তৈরি হবে? এবং সেখানে তো আরেকটি ঘটনা ঘটেছে, নুরুল হক নূর, তাকে সেখানে আহত করা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা জানেন আপনি। এই ঘটনা কেন তৈরি হবে? এমন ডাকসু নির্বাচন তো আশা করি আমরা। ডাকসু নির্বাচন, আমি ওই জন্যই বলছি যে গ্লাসের অর্ধেকটা ভরা অর্ধেকটা খালি। আমি গ্লাসের অর্ধেকটা ভরা অংশ নিয়ে আলোচনা করছি। আমার অর্ধেকটা যে খালি, এটি আপনার প্রশ্ন এবং আমি আপনার সাথে একমত। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুখ। 1 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100তম বর্ষ পালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংস্কৃতি, শিল্প, রাজনীতি কোথায় নাই, সেই জায়গাতে ছোট্ট একটা ত্রুটিও আমাদের কাছে খুব বুকের মধ্যে লাগে। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে যে ছেলে মেয়েরা বের হয়ে আসবে, এরাই তো জাতিকে নেতৃত্ব দিবে। কাজে যে শিক্ষকরা, আমার কাছে অনেক শিক্ষক আমাদের বন্ধুরা আছেন, তারা বলেছেন যে এটি মাত্র কয়েকজন শিক্ষকের কারণের জন্য এই ঘটনাটা ঘটলো, কয়েকজন শিক্ষকের কারণে এই ঘটনা। আমি একটু শিক্ষকদের বিষয়ে আপনার কাছে আবারও আসবো। ইকরামের কাছে আমি একটু জানতে চাই, কুয়েত মৈত্রী হলের ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমি যতদূর জানি। তাদের তদন্ত কি পর্যায়ে আছে, আপনি কি জানেন এই বিষয়ে? কুয়েত মৈত্রী হলের ঘটনায় 4 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রশাসন, যিনি অধ্যাপক সামাদ, তার নেতৃত্বে গঠন করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা আসলে ওই তদন্তের আলোর মুখ দেখতে পারিনি। আমরা বাংলাদেশে সবসময় যেটা দেখি, সবসময় আলোচনা হয় টেবিলে, যে তদন্ত কখনো আলোর মুখ দেখে না। সেটা শেষ পর্যন্ত আসলে এই তদন্ত আলোর মুখ দেখে কিনা সেটা আসলে ডেডলাইন নিশ্চয়ই আছে। এটা ডেডলাইন আমি একটু যোগ করি, জায়গাতে যে অধ্যাপক সামাদ গতকালকে বলেছেন যে গতকালকে তিনি বলেছেন তারা গতকালকে যে কুয়েত মৈত্রী হল তারা পরিদর্শন করেছেন এবং অধ্যাপক সামাদ যেটি বলেছেন, তাদের যে কমিটি 3 কার্য দিবস সময় দেওয়া হয়েছিল তাদেরকে, তো তিনি বলছেন যে 3 কার্য দিবসটা আরো বেশি সময় লাগবে। এটি হচ্ছে তদন্তের এখন পর্যন্ত অবস্থা। ইকরাম, তার মানে তো অনির্দিষ্টকাল। আচ্ছা, বলা যায়। আমি যেটা রুমেল ভাইয়ের সঙ্গে যোগ করতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আমি 2011 সাল থেকে ক্যাম্পাসে আছি। তো আমি যেটা দেখেছি ছাত্র সংগঠনগুলোর মধ্যে সরকারের যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগে মূলত আমরা ক্যাম্পাসে সবসময় দেখেছি এবং বাম ছাত্র সংগঠনগুলোকে সবসময় যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে কিন্তু সক্রিয় দেখেছি, কিন্তু তারা কখনো হচ্ছে সাধারণ ছাত্রদের সম্পৃক্ত করতে পারেনি তাদের আন্দোলনে। অন্যদিকে ছাত্রলীগের আন্দোলনে আমরা সবসময় বিপুল উপস্থিতি দেখেছি, তাদের বিশাল মিছিল দেখেছি, কিন্তু ছাত্রদল কিন্তু ওইভাবে ক্যাম্পাসে ওটা দেখিনি। কিন্তু নির্বাচনের প্রতিফলন কিন্তু অন্যভাবে হয়েছে। আপনি যদি দেখেন যে, যেটা রুমেল ভাই বলেছে, স্বতন্ত্র প্রার্থীদের ভোটগুলো যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু ছাত্রলীগের থেকে বেশি হয়। আজকেও আমরা এই প্রতিবেদন প্রকাশ করেছি যে আমাদের টেলিভিশনে আজকে যাচ্ছে, সেটা যে ছাত্রলীগ কিন্তু চ্যালেঞ্জের মুখে। কিভাবে চ্যালেঞ্জের মুখে? আপনি তো জানেন কিভাবে ছাত্রলীগের মিছিলে এত ছাত্র হয়, হলগুলোতে কি প্রক্রিয়া তাদের থাকতে হয়, এটা তো আপনি জানেন, আপনি এত বছর ধরে আছেন সেখানে। আমি সেটা বলছি, তারপরও কিন্তু ছাত্রলীগ চ্যালেঞ্জের মুখে। কেন চ্যালেঞ্জের মুখে আজকে? আপনি দেখবেন যে ছাত্রলীগ সবগুলো হলে না হলেও মোটামুটি হলগুলোতে কিন্তু তাদের শীর্ষ পদগুলো পেয়েছে। ডাকসুতে 25টি পদের বিপরীতে কিন্তু তারা 23টি পদ পেয়েছে। তারপরও কেন চ্যালেঞ্জের মুখে? তারপরও চ্যালেঞ্জের মুখে এই জন্য যে একটা প্রবণতা তৈরি হয়েছে, যে প্রবণতাটা হচ্ছে যে ছাত্র রাজনীতি প্রচলিত, ছাত্র রাজনীতিকে তারা পছন্দ করছে না। সেটার প্রতিফলন কিন্তু আজকে নির্বাচনে প্রতিফলিত হয়েছে। কিভাবে? দেখেন, একজন নুরু যিনি 1 বছর আগেও কিন্তু অপরিচিত ছিল, তাকে তারা পছন্দ করছে, এবং আক্তার যিনি মাত্র 6 মাস আগেও কিন্তু তাকে কেউ চিনত না, এবং সে একটা অনশন করে পরিচিতি পেয়েছে। তারপর কিন্তু হচ্ছে এই নুরু এবং আক্তার কিন্তু নির্বাচিত হয়েছে। অর্থাৎ এটা দ্বারা এক ধরনের বার্তা, যে সাধারণ শিক্ষার্থীরা চায় যে ছাত্র সংগঠনগুলো তাদের ছাত্র বান্ধব কর্মসূচি দেখ, আর যদি ছাত্র বান্ধব কর্মসূচি না দেয় তাহলে ভবিষ্যতের যে রাজনীতি, সে রাজনীতি হচ্ছে ছাত্র সংগঠনগুলোর বাইরে চলে যেতে পারে। সেরকম একটা বার্তা কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে দিয়েছে। আমি আপনার কাছে আবারও আসবে প্রসঙ্গে জানতে চাইবো, একজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন, জীবন অভিধান বা অভিধান, তার নাম বুঝতে পারছি না আমি, যাই হোক, খান মোহাম্মদ রুমেল, আপনি যদি এই প্রশ্নটার উত্তর দেন, আপনি ছিলেন সেদিন, উনি প্রশ্ন করেছেন যে এত বড় লাইন হঠাৎ করে 2টা বাজার সাথে সাথে শেষ হয়ে গেল কি করে? 2টা বাজার সাথে সাথে শেষ হয়ে গেল কি করে, সেই প্রশ্ন যদি আমি উত্তর দিতে চাই, যেমন ধরেন আমি যেহেতু মৈত্রী হলের ঘটনায় আপনাকে বলি, যার মৈত্রী হলে যখন বললো যে 11টা 10 মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হলো, 5টা 10 মিনিট পর্যন্ত ভোট গ্রহণ হবে, মৈত্রী হলে মোট ভোটার হচ্ছে 1920টা। 1920টা, তো এটি তো মেয়েদের হলটা তো হচ্ছে পুরোটাই হচ্ছে কি বলে যে এই বাইরে থেকে লাইন দিতে হচ্ছে না, এই ভোটার যারা ছেলেদের হলে যেরকম বাইরে থেকে লাইন দিতে হচ্ছে, মেয়েদের হলের ভিতরেই তারা লাইন। তা আমরা দেখলাম যখন এটি বলা হলো যে 10:30টার দিকে বলা হলো যে 11টা 10 মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হবে, মোটামুটি 11:15 নাগাদ হলের ভিতরেই এই লাইন এরকম মোটামুটি কার্ভ হয়ে গেল।
মানে দুই স্তরে হয়ে গেল। এটি যদি ভোট কক্ষ হয় এরকম ঘুরে এসে এই দিক দিয়ে সেই দিক দিয়ে আরেক মাথা ওই মাথায় চলে, তার মানে শিক্ষার্থীদের আগ্রহ আছে। তার মানে যেহেতু এটা হয়ে গেছে, তা আমার কাছে যেটি মনে হচ্ছে এইগুলা হচ্ছে সবাই এখানে যারা আবাসিক শিক্ষার্থী মধ্যচলের 1920টা ভোট, সবাই তো আর আবাসিক না, অনাবাসিকও আছে। তো মেয়েদের মধ্যে আমার মনে হচ্ছে যারা অনাবাসিক শিক্ষার্থী তারা একটু মানে অনাবাসিকদের অনুপস্থিতি ছিল, মানে উপস্থিতি কম ছিল। তো আর ছেলেদের ক্ষেত্রে অনাবাসিকরাও ছিল? হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে অনাবাসিকদের উপস্থিতি বেশি ছিল। আচ্ছা, এটা বলে নেই। তো মধ্যচলে যে 6 ঘন্টা দেওয়া হলো না, এর মাঝখানে 11টা থেকে ভোট শুরু হলো, 2টা নাগাদ মোটামুটি লাইন শেষ, মানে 2টা নাগাদ তাদের ভোট দেয়া হয়ে গেছে। আচ্ছা, এখন ছেলেদের হলের কথা যদি আসি, ছেলেদের হলে এরকমটা হয়েছে কিছু কিছু জায়গায়, যেমন আমি এসএম হলের কথা বলি, এসএম হল থেকে 2-1 অনাবাসিক শিক্ষার্থী বলছেন যে আমাদেরকে লাইনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এটা যদি এসএম হলের কথা আমি বলি। আবার অন্যান্য হলে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের লাইন অনেক লম্বা হয়ে যাচ্ছে। কেন? এখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা ওই যে সাবজেক্ট ওয়াইজ, মানে একটা হলে তো সকল মানে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, আবাসিক শিক্ষার্থী বা অনাবাসিক শিক্ষার্থী অ্যাটাচমেন্ট থাকেন। তো যেটা বলা হচ্ছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে টেবিল করে দেওয়া হয়েছে, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এমন যে কয়টা সাবজেক্ট আছে সাবজেক্টের জন্য টেবিল, আবার কোনো কোনো ক্ষেত্রে ফ্যাকাল্টি ওয়াইজ টেবিল, সায়েন্স ফ্যাকাল্টির জন্য একটা টেবিল, এরকম টেবিল করে দেওয়া হয়েছে। তো তখন হচ্ছে টেবিল ধরে ধরে শিক্ষার্থী ঢুকানো হচ্ছিল, মানে ভোট দেওয়ার জন্য 2টি ভোট দিতে হচ্ছে। আপনার হল সংসদে 13টি ভোট দিতে হচ্ছে, তাকে ডাকসুতে ভোট দিতে হচ্ছে। এটা কি প্রথম পর্যায়ের কথা বলছেন? প্রথম দিকের কথা বলছেন? হ্যাঁ, প্রথম দিকের কথা বলছেন। সুনির্দিষ্ট একটা উত্তর আছে সেখানে। এখানে হচ্ছে একটা 20 মিনিটে ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো কিন্তু নির্বাচন বর্জন করেছিল। সেক্ষেত্রে ছাত্রলীগকে যারা ভোট দিবে বা অন্যদিকে এদেরকে যারা ভোট দিবে, দুই পক্ষই কিন্তু চিন্তা করেছে যেহেতু এরা বর্জন করেছে, ভোট দিয়ে কি হবে। আর ছাত্রলীগেরা যেহেতু ছাত্রলীগের সবাই ভোটার, মানে যারা ভোট দিয়েছে তারা চিন্তা করেছে যে এই ভোটগুলো দিয়ে আর কি হবে, ছাত্রলীগ তো এমনি জিতে যাবে। না, এইটা আরেকটা বিষয় হচ্ছে, এই যে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, 7টা থেকে কিন্তু লাইন দীর্ঘ। 7টা থেকে লাইন দীর্ঘ, তাহলে 7টা থেকে যদি লাইন দীর্ঘ হয় তাহলে 7টা বাজে মানে ভোট গ্রহণের শুরু হওয়ার 1 ঘন্টা আগে তো নিশ্চয় আর কেউ যেটা বলছে যে কেউ ভোট দিয়ে এসে আবার ফের লাইনে দাঁড়িয়েছে, তাহলে 7টা বাজে তো আর কেউ ভোট দেয়নি, মানে 8টার আগে তো আর কেউ ভোট দেওয়ার সুযোগ নাই, তাহলে সে তো ফের লাইনে দাঁড়ানোর দরকার নাই। কিন্তু ওই যে লাইন যে একবার দীর্ঘ হয়ে গেছে, সেই লাইন তো দীর্ঘতর আছে। আর কিছু কিছু জায়গায় অনাবাসিক শিক্ষার্থীদেরকে ঢুকতে নিরুৎসাহিত করা হয়েছে বা তারা ঢুকতে পারেনি, কারা নিরুৎসাহিত করেছে সেই প্রশ্নটা তো উত্তরটা তো আমরা তাদের কাছ থেকে পাইনি। যেমন আমি বলি, এসএম হলে আমাদেরকে কয়েকজন অনাবাসিক শিক্ষার্থী তারা বলছে যে ভাই আমরা ঢুকতে পারছি না। কোথায় ঢুকতে পারছো না? বলছে আমরা এই মেইন গেটের বাইরে, এসএম হল ওই যে ফুলা রোডের দিকে, পলাশির এই দিকটাতে বা গেটের সামনে, কোথায় ঢুকতে পারছো না, আমাদের হলের ভিতরে যেতে দিচ্ছে না। কে? ওই আমাদেরকে বলতেছে তোমরা একটু পরে আসো, এটা বলতেছে, যেতে দিচ্ছে না। তাহলে একটু পরে আসো বলছে, কিন্তু যেতেও না করছে না। তো না ভাই বলছে একটু পরে আসো, 1 ঘন্টা পরে গেছি, বলেছে আরো পরে আসো। কারা তারা? চিনি না। এখন না চিনলে তো আর আমি গণমাধ্যম কর্মী একজনের যদি এরকম ইন্টারভিউ ধরি অন ক্যামেরা, সে যদি বলে চিনি না, এর বাইরে তো আমার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা যখন গণমাধ্যম কর্মীরা প্রত্যেকটা হলে হলে যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম যে না, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছে, এবার লাইনে দাঁড়াতে না পেরে, ঢুকতে না পারে কেউ বেরিয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু আমরা দেখছিলাম। রুমেল ভাই, এটা কি হওয়া সম্ভব যে গণমাধ্যম কর্মীরা আপনারা যখন ছিলেন তখন হয়তো আপনাদের দেখে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে? এটার কোনো সম্ভাবনা আছে কিনা? এটা যদি আপনি শুধু ডাকসু নির্বাচন না, বাংলাদেশের সকল নির্বাচনের বাস্তবতা যদি বিবেচনা, তাহলে এরকমটা হতেই পারে। আচ্ছা, নাজমুল হোসেন প্রশ্ন করেছেন যে সবাই যখন আবার নির্বাচন চায়, তাহলে আবার নির্বাচন দিতে বাধা কোথায়? আপনি কি আবার নির্বাচন দেওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? সংক্ষেপে বলে আমি আবার নির্বাচন দেওয়ার আর কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্ততপক্ষে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, তারা সবাই বলেছে নির্বাচনের কোনো সম্ভাবনা না। শিক্ষার্থীদের কথায় আসছি, শিক্ষার্থীদের মধ্যে ছাত্র লীগ হচ্ছে ভিপি পদে কোনো নির্বাচন তারা দাবি করছিল, সেটি থেকে তারা সরে এসেছে। এখন যে অংশটা, ধরেন একটা অংশ অনশন করছে, কয়েকজন শিক্ষার্থী, হ্যাঁ, 2টি জায়গা, রোকে হলের সামনে আর রাজু ভাস্করের সামনে অনশন করছে। তো তারা তো আসলে পুনর্নির্বাচন চাই, তাহলে এই অংশটা কিন্তু, সংখ্যাটা কিন্তু খুব বেশি না। আর তাহলে নুরুর অবস্থান কিন্তু মোটামুটি দুই দিকেই আছে। আমরা যদি গত 2 দিনের কথা বলি, নুরু প্রথমে বলেছেন যে ভিপি এবং এই সমাজসেবা সম্পাদক পদ ছাড়া বাকি সব পদে নির্বাচন চাই, পরে বলেছেন যে ভিপি সহ মানে সকল পদে নির্বাচন চাই, পরে আবার নুরু গতকালকেও বলেছেন, আজকেও বলছেন শিক্ষার্থীরা যদি মনে করেন, যখন তিনি বলছে সব পদে নির্বাচন চাই, তাহলে কি আপনি ভিপির দায়িত্ব গ্রহণ করবেন না? এটা তো আমাদের প্রশ্ন ছিল। তখন নুরু বলছে যে শিক্ষার্থীরা যদি মনে করেন আমার দায়িত্ব, যে একজনও যদি মনে করেন, না একজনও যদি মনে করেন, না এইটা ওইটা না, উনি বলেছেন যে শিক্ষার্থীরা যদি মনে করেন তাহলে আমি ভিপির দায়িত্ব গ্রহণ করব। আর 5 জন একজনের কথা যেটা বলছেন, এটি নুরু অনশনের ক্ষেত্রে বলেছেন যে যদি 5 জন শিক্ষার্থীও পুনরায় নির্বাচন দাবি করে, তাহলে সেটাকে আমি যৌক্তিক মনে করি। এটা তো নুরু মনে করছেন, আমি যৌক্তিক মনে করি। যদি 5 জন শিক্ষার্থী পুনরায় নির্বাচন চায়, যৌক্তিক মনে। তা নুরু কি মনে করেন? নুরু কি মনে করেন? নুরু তো পরিষ্কার করছেন না।
নুরুর এত দ্বিধা কেন? মানে নুরু না, নুরুল, নুরুল হক নুরুল হক, নূর নূর, ওনার নাম। হ্যাঁ হ্যাঁ, নূরের এত দ্বিধা কেন? ইকরাম, আপনার কি মনে হয় যে আসলে তো শক্ত অবস্থানে আছেন, মানে দ্বিধাময় অবস্থানেই তিনি আছেন, তার পক্ষে কি সম্ভব হবে একটা সবার মন রাখা সিদ্ধান্ত নেয়া? আপনার কাছে কি মনে হয়? শিক্ষার্থীদের অবস্থান থেকে জানতে চাই আমি। আমার মনে হয় প্রথমে যে হ্যাঁ। নুরু আসলে কোনো দ্বিধায় নেই। আচ্ছা, নুরু হচ্ছে তার অবস্থান, পরিষ্কার তার অবস্থান। কিন্তু আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নুরু এখন আসলে দুই দিকেই তাকে থাকতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে এই শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য আবার আন্দোলন করছে, হ্যাঁ। তাদের সঙ্গে যদি নুরু না থাকে, তাহলে নুরু যেহেতু প্রথমে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল, তাহলে কিন্তু নুরুর এই কথাটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়, যেহেতু সে শুরু থেকে বলেছিল যে নির্বাচন সুষ্ঠু হয়নি। সেক্ষেত্রে কিন্তু এদের সঙ্গে যদি সে না থাকে, তাহলে কিন্তু তার যে কথা, সে কথা কিন্তু পাল্টে যাচ্ছে। অন্যদিকে সে যেহেতু নির্বাচিত হয়েছে, কথা তো এখানে অনেকেরই অনেকবার পাল্টেছে। সকালবেলা মার খেয়েছেন উনি যাদের হাতে, বিকেলবেলা তাদের সঙ্গে কোলাকুলি করেছেন, অনেক অনেক ধরনের বদল তো হয়েছে। এই জ্বর তো আজকে থেকে না, জ্বর তো সবকিছু মিলিয়ে জ্বর তো। শেষ পর্যন্ত উনি যে সিদ্ধান্তই নিক, উনি কি সমালোচনার মুখে পড়বেন না? আমার কাছে মনে হয় সমালোচনার ঊর্ধ্বে আসলে বাংলাদেশের কেউ না। কেউ না। সমালোচনার ঊর্ধ্বে তিনি থাকতে পারবেন না। এখন যদি তিনি তার দায়িত্ব গ্রহণ করেন, তাহলে অনেক সমর্থক এটাও বলতে পারবেন, হয়তো সন্দেহ করবেন যে তিনি হয়তো ক্ষমতাসীন যে সংগঠন, তাদের সঙ্গে কোনো না কোনোভাবে আতাত করেছেন। এই প্রশ্নও তো অনেকে তুলতে পারেন, অলরেডি সেটা তোলা শুরু করে দিয়েছে অনেকে। ইকরাম, আমি একটু খান মোহাম্মদ রুবেলের কাছে যাব। তার কাছে অনেকগুলো প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। আমি একটু সাইফুল্লাহ হাসানের প্রশ্নটা পড়ি এবং 1 মিনিট সময় দেব আমি আপনাকে। বলছে যে রুমেল ভাইয়ের কাছে জানতে চাই, নুরুকে ছাত্রলীগ শিবির বানালো, এখন আবার ছাত্রলীগ বলে দাবি করছে, এই বিষয়ে কি বলবেন আপনি? নুরুকে ছাত্রলীগ শিবির বানিয়েছে কি বানিয়েছে না, সেই প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ সেটা আমার জানা নেই। আচ্ছা, কিন্তু নুরুর বিষয় যেটা আমরা জানি, নুরু হচ্ছে আপনার নুরুন আসলে নুরুল হক নূর হচ্ছে মহসিন হল ছাত্রলীগের কমিটিতে ছিলেন, যদ্দূর জানা। নূর মানব সেবা সম্পাদক, উপসম্পাদক, হ্যাঁ, মানব সেবা উপসম্পাদক ছিলেন। নূর এটি হচ্ছে নূরের ব্যাপারে আমার জানা। আর একটু কথা আমি মাঝখানে একটু বাদ গিয়েছিল, সেটি আমি যে ছাত্র রাজনীতি মানে মূল সংগঠনগুলো চ্যালেঞ্জের কথা বলছিলাম, সেটা যোগ করে আপনি দেখেন ছাত্রদলের যারা প্রার্থী ছিলেন, ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি ভোট পেয়েছেন 245টা, ছাত্রদলের জিএস প্রার্থী তিনি ভোট পেয়েছেন 262টা। তাহলে ছাত্রদল তো, আমি যদি বলি যে আপনার ছাত্রদল বলবে যে তারা গত 10 বছর ধরে ক্যাম্পাসে থাকতে পারে না ইত্যাদি নানা কিছু, হ্যাঁ, তারপরে তো একেবারে যেখানে আপনার 12,000 11,000 করে ভোট পাচ্ছেন, সেখানে 200 ভোট পাওয়ার মতো তো না। 200 যদি স্বাভাবিক অবস্থায়, এমন কি কাজ আছে ক্যাম্পাসে? তাদের কি এমন কি? এইবার ভালো প্রশ্ন করেছে, তাদের এমন কি কাজ আছে? যাদের ক্যাম্পাসে কাজ আছে তাদের ভোটের দিকে আপনি আসেন। যেমন বাম সংগঠনগুলি, লিটন নন্দী, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদের দাবিতে বিভিন্ন জায়গাতে তিনি আন্দোলন করছেন, তিনি ভোট পেয়েছেন 1200 প্লাস, 1200-এর মতো। আপনি ছাত্র ফেডারেশনের যিনি জিএস প্রার্থী ছিলেন উম্মু হাবিবা বেনজির, তিনি ভোট পেয়েছেন 606টি। আচ্ছা, আবার অন্যদিকে আপনি দেখেন যে যিনি এজিএস নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন, তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন 15,301টি। এই নির্বাচনে সকল প্রার্থীদের মধ্যে তিনি সর্বোচ্চ, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তার মানে এই জায়গাটাতে আমি বলছি যে এখন ছাত্রদের কল্যাণে বা ছাত্রদের যে স্বার্থ সংশ্লিষ্ট দাবি, সেগুলোর সঙ্গে কারা আছেন, তারা কোন সংগঠন বা কোন প্ল্যাটফর্মে, সেটি শিক্ষার্থীরা দেখছেন না অন্তত পক্ষে। এবারে যেমন তাহলে সাদ্দাম যদি 15,301 ভোট পায়, তাহলে আপনার ছাত্রলীগের অন্য প্রার্থীদের এরকমই পাওয়া উচিত। তার মানে কি ব্যক্তি ইমেজটাই তারা দেখছেন যে আমাদের কল্যাণে বা তারা কাদের উপর আস্থা রাখতে পারছেন, সেটি ভোট দিচ্ছেন। আমি একটু মঞ্জুর হাসান বুলবুলের কাছে আসি। নানান ধরনের কথার মধ্যে শিক্ষকদের কথা আপনি এনেছিলেন, আমি সেই প্রশ্নটা আপনার কাছে করব ভেবেছিলাম, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই ডাকসু নির্বাচনে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের পরিমাণটা অনেক বেশি, এবং শিক্ষকদেরকে বিশ্বাস করতে পারছে না কিন্তু শিক্ষার্থীরা। এর কারণ কি? আমরা এই ডাকসু নির্বাচনে শিক্ষকদের কি ভূমিকা দেখলাম আসলে? দুই ভাগে আলোচনাটা করি। একটা আলোচনা হলো যে এরা যে বিশ্লেষণটা করছে, আগামী কিছুদিন এই বিশ্লেষণ চলবে, ব্যক্তি ইমেজ, দল, সংগঠন, ইস্যু, এবং এটি হচ্ছে সাংবাদিকতা। আর দলগুলিকেও এখান থেকে দাঁড়াতে হবে। সাদ্দাম কেন 15,000 ভোট পায়, আমি সাদ্দামের দলের হয়ে কেন আমি 6,000 ভোট পাই। কাজে এই বিশ্লেষণগুলি চলতে থাকবে। একটা নির্বাচনের পরে তো সব শেষ হয়ে যায় না, দীর্ঘ সময় চলতে থাকবে। নির্বাচনের ভুল ত্রুটিগুলি যেগুলি ছিল সেগুলো নিয়ে আলোচনা হতে থাকবে। কেন ট্রান্সপারেন্ট ব্যালট বক্স আমরা দিতে পারলাম না, দিলে কি ক্ষতি হতো, এর তো কোনো সমস্যা ছিল না। কাজে আমার ধারণা এই মানে এরা যে সাংবাদিক হিসেবে যে আলোচনাগুলি করলো, দলগুলিও তাদেরকে নিজেদের দিকে ফিরে তাকাতে হবে যে নুরুর দিকে এত ভোট যায় কেন, আমার দিকে কেন আসে না। কাজে এটি একটি ইতিবাচক ধারায় যাবে বলে আমি মনে করি। আরেকটু হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক। ছাত্র শিক্ষক সম্পর্ক 1973 সালে যে অর্ডিন্যান্স বলে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, সেখানে তখন চিন্তা করা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে এটি কোনো মানে
সংরক্ষিত এলাকা হবে না, এটা একটা মুক্ত জায়গা হবে, একটা শিক্ষকরা মুক্ত চিন্তা করবে। একটা শিক্ষক শুধুমাত্র ক্লাসরুমের বই পড়বে না, একটা বিশ্ববিদ্যালয় মানে আসলে প্রকৃত অর্থেই বিশ্ববিদ্যালয়, এবং সেই চিন্তা থেকে করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই মুক্ত চিন্তার জায়গাটা আস্তে আস্তে দলভিত্তিক হয়ে গেল, দলভিত্তিক হয়ে গেল, দলভিত্তিক থেকে আরো ন্যারো হয়ে গেল, যে দলভিত্তিক না, দলের মধ্যে আমি এমন জায়গায় দলের মধ্যে দল আছে না, দলের মধ্যে আমি এমন জায়গায় থাকতে চাই যাতে সিলেকশনের সময় ভিসি পদটা আমাকে দেয়। এটি যার ফলে ওই দলের মধ্যে উপদলগুলি কিন্তু আছে। আমি মনে আছে সিনেটের একটা সভায় একজন শিক্ষক বলেছিলেন যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতা দিতে হবে, তারা যাতে জাতীয় নির্বাচন করতে পারে ছুটি নিয়ে, জাতীয় নির্বাচন যদি পাশ করে তাহলে এমপি হয়ে যাবে, আর যদি পাশ না করে তাহলে আবার তারা এসে মাস্টার মানে আবার মাস্টার হবেন। আমি এর প্রতিবাদ করেছিলাম। আমি যে দেখেন, একটা সংগঠনে যখন আপনি নির্বাচন করবেন তখন কিন্তু আপনার স্যার থাকবেন না, তখন ভাই হয়ে যাবেন, অমুক ভাইকে এই মার্কায় ভোট দেন। যে ছেলে মেয়েগুলি আপনাকে ভাই ডেকে মিছিল করবে, আপনি যদি ফেল করে আবার চলে আসেন, এই ছেলে মেয়েগুলি কিন্তু আপনাকে আর স্যার ডাকবে না। বাংলাদেশে যথেষ্ট ইরোশন আছে, যথেষ্ট ভাঙন আছে, যথেষ্ট অধপতন আছে, কিন্তু এখনো কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা তার শিক্ষকদেরকে সম্মান করে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এই দল ভিত্তিক এবং অতি দল ভিত্তিক। আমি একটা উদাহরণ দিই আপনাকে। প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা ছিলেন, জিয়া পরিষদের নেতা ছিলেন, ভালো শিক্ষক ছিলেন, এবং তিনি শিক্ষক রাজনীতি করতেন। কিন্তু বেগম খালেদা জিয়ার আহ্বানে তিনি মূল রাজনীতিতে আসলেন, রাষ্ট্রপতি হলেন। তারপরে 1/11-এর সময় তাদের মধ্যে মতদ্বৈত হলো। তিনি যেদিন মারা যান, এরকম একটা টকশোতে আমি ছিলাম, আর খন্দকার মাহবুব হোসেন ছিলেন, এই যে বিএনপি উপদেষ্টা। আমি সেদিন খুব হতবাক হয়ে দেখলাম বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে 3 লাইনের একটা স্টেটমেন্ট দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াজউদ্দিনের মৃত্যুতে বেগম খালেদা জিয়ার শোক। আমি বললাম যে উনি খালি শিক্ষক আপনার কাছে, উনি তো আপনার দলে যোগ দেওয়ার জন্য, আপনার আহ্বানে রাষ্ট্রপতি হওয়ার জন্য, জিয়া পরিষদের সভাপতি হওয়ার জন্য শিক্ষকত্ব তো বিসর্জন দিয়েছেন। উনি যদি শিক্ষক হিসেবেই থাকতেন আমার কোনো আপত্তি ছিল না। তখন খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন একটা কথা, উনি যদিও এখন বেগম খালেদা জিয়া, উনি বলেছিলেন, দেখেন আমরা যারা পেশাজীবী, আমাদের যদি রাজনীতি করতে হয় তাহলে পেশা ছেড়ে রাজনীতিতে যাওয়া উচিত। আর পেশায় আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকবে, রাজনৈতিক আদর্শ থাকবে, রাজনৈতিক দর্শন থাকবে, কিন্তু এটা দলবাজদের মতো হবে না। কারণ দলে যারা আছে তাদের সঙ্গে আমি পারবো না বাইরে থেকে। আমি যদি মনে করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর আওয়ামী লীগের একজন সহ সম্পাদকের সঙ্গে ফাইট করে, এটা পারবো না। কিন্তু বল ভাই, আমার মনে হয় শিক্ষকদেরকে একেবারে কোণঠাসা করছি আমরা। তাদেরও কি মানে পেশাজীবীদেরও কি কোনো উপায় আছে রাজনীতি না করে? রাজনীতি কেন করে? নিশ্চয়ই কোনো না কোনো কারণে করতে হয়। ওই যে কারণ বললাম তো আমি, পেশাজীবীদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ অন্ধ দলবাজি করে শুধুমাত্র নিজের প্রাপ্তি যোগের জন্য। আর মূল পেশাজীবীরা কিন্তু পেশার উন্নতির জন্য রাজনীতির সঙ্গে থাকে। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলে যারা আছে সবাই কি ভিসি হবে? সবাই ভিসি হবে না, কিন্তু তারা এর মধ্যে একটা বড় অংশ আছে যারা মনে করে যে এর মধ্যে দিয়ে পেশার উন্নতি হবে, এর মধ্যে দিয়ে যেহেতু আমরা আমাদের লাইক মাইন্ডের সরকার এখন ক্ষমতায়, আমরা শিক্ষকদের আবাসন সমস্যা সমাধান করতে পারবো, আমরা গবেষণার জন্য টাকা বের করতে পারবো, স্কলারশিপ বেশি পাবো। কিন্তু অল্প সংখ্যক লোক, আমি ওই জন্য আপনার সাথে আমি একমত, সব শিক্ষককে আমি ঢালাওভাবে অভিযুক্ত করতে চাই, কিন্তু অল্প সংখ্যক শিক্ষক যাদের মধ্যে ভিসি হওয়ার প্রবণতা, যাদের মধ্যে কিছু প্রাপ্তির প্রবণতা, এই প্রাপ্তির প্রবণতার জন্য এটা শুধুমাত্র শিক্ষক না, আমাদের সাংবাদিকতাও তো তাই। একটু আমি ডাকসু নির্বাচনে ফিরে আসি। ডাকসু নির্বাচনে যে শিক্ষকরা দায়িত্বে ছিলেন তারা সবাই একটি মানে নীল দল সাদা দল যে দুটি দল আছে শিক্ষকদের, নীল দলের সদস্য, অন্য দলটির কেউ ছিলেন না বললেই হয়। এর ফলে কি এক ধরনের বিতর্কের সৃষ্টি হয় না ডাকসু নির্বাচন নিয়ে? এবং শিক্ষার্থীরা যেগুলো অভিযোগ করছে এটা বিতর্ক করা সম্ভব, কিন্তু আবার অন্য ব্যাখ্যাও আছে। অন্য ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু ভিসি নীল দল থেকে এবং প্রো ভিসি যে প্রক্টর, প্রভোস্ট, অলমোস্ট শিক্ষক সমিতি, তাদের হাতে একটা বিশাল আয়োজন। এই আয়োজনের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি, এখন যেমন পুরো দোষটা নীল দলের উপরে যাচ্ছে, এখন যদি এখানে সাদা দল থাকতো তাহলে কিন্তু তারা বলতেন যে এখানে তো আমি ছিলাম না, আমাদের নীল দলের শিক্ষক ছিল না, সাদা দল করেছে। কাজেই আমার ধারণা এই ঝুঁকিটা উপাচার্য সাহেব নিতে চান নাই। আমার ধারণা শিক্ষক সমিতি নিচ্ছে। কিন্তু তাতে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় কিনা আরেকটা বিষয় আছে। না, এখানে এই ডাকসু নির্বাচনে ওই যে শুধুমাত্র কুয়েত মুফতি হলের ব্যালটের সিল যাওয়ার জায়গাটা ছাড়া আর বাকি জায়গায় তো নিরপেক্ষতা। তাহলে শিক্ষার্থীদের এত অভিযোগ কেন? শিক্ষার্থীদের কেন অবিশ্বাস শিক্ষকদের প্রতি? না, এটা অভিযোগের মাত্রা খুব কম। আচ্ছা, অভিযোগের মাত্রা খুবই কম, কারণ তারা নির্বাচনের আগে সমস্ত
ভোটার তালিকা নিয়ে একমত হয়েছে, ভোটারদের বয়স নিয়ে একমত হয়েছে, ছাত্র দলের মতো দল যারা ক্যাম্পাসে আসতে পারে না তারা এখানে এসছে। কাজে ইতিবাচক জায়গাটা অনেক কম, কিন্তু যে 2-3টি জায়গাটাতে বিশেষ করে কুয়েত মূর্তি হলেরটাতে আমি মনে করি এটা তদন্ত করে দেখতে হবে যে কারা এই সর্বনাশটি করলো। দর্শকরা নানান রকমের প্রশ্ন করছেন, বিশেষ করে নূরের বিরুদ্ধে যে মামলা হয়েছে রোকেয়া হলের ঘটনায়, সেটা নিয়ে তারা জানতে চাচ্ছেন। তবে ডাকসু নিয়ে জট অনেক আছে। আমাদের তিনজন অতিথি আজকে বললেন যে সেই জট সহসাই খুলে যাবে, এবং আমরা শুনেছি যে রোকেয়া হলের সামনে যারা অনশন করছেন সেখানে প্রক্টর গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে, আলোচনা করতে হয়তো শীঘ্রই আমরা জানতে পারবো যে সেখানে কি হলো। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল।